রক্তাক্ত জুলাইয়ের উত্তালে এই দিনে বহাল থাকে কারফিউ, দেয়া হয় দেখামাত্র গুলির নির্দেশ। 93% মেধাভিত্তিক নিয়োগে আদালতের রায়। জুলাই সনদ কার্যকর করবে সরকার, বলছে বিএনপি। কোনো দোহাই দিয়ে বাস্তবায়ন ঠেকানো যাবে না, হুঁশিয়ারি এনসিপির। পিরোজপুর সদর হাসপাতালে ধারণ ক্ষমতার 7 গুণ বেশি রোগী, চরম ভোগান্তিতে সেবা প্রার্থীরা। নির্মাণাধীন নতুন ভবন দ্রুত চালুর দাবি। এবং স্বদেশে ফিরেই রাজকীয় সংবর্ধনা পেল বিশ্ব চ্যাম্পিয়ন স্পেন। ছাদ খোলা বাসে চ্যাম্পিয়ন প্যারেড, মেসি ছাড়াই দেশে ফিরল আর্জেন্টাইনরা। আসসালামু আলাইকুম, স্বাগত মোহনের সংবাদে। এতক্ষণ শুনছিলেন শিরোনাম, পুরো সংবাদের সঙ্গে আছি আমি তাজরিন নাহার মুক্তি। এবার রক্তাক্ত জুলাই প্রসঙ্গ। স্বাধীনতার উত্তর বাংলাদেশের অন্যতম গুরুত্বপূর্ণ পালাবদলের মুহূর্ত 24 জুলাই। কোটা সংস্কার আন্দোলন ঘিরে এদিন সারা দেশে বলবৎ কারফিউ ও দেখামাত্র গুলির নির্দেশ ছিল। তীব্র সংঘাত, ইন্টারনেট ব্ল্যাকআউট ও ব্যাপক ধরাপাকড়ের মধ্যেই এদিন সরকারি চাকরিতে কোটা কমিয়ে 93% নিয়োগ মেধাভিত্তিক করার ঐতিহাসিক রায় দেন আপিল বিভাগ। আরও জানাচ্ছেন উষা ফেরদৌস। 21 জুলাই সরকার পক্ষের আপিল আবেদনের ভিত্তিতে এদিন প্রধান বিচারপতির নেতৃত্বাধীন 7 সদস্যের বেঞ্চ সরকারি চাকরিতে কোটা নিয়ে হাইকোর্ট বিভাগের রায় বাতিল করেন। একই সঙ্গে মেধার ভিত্তিতে 93%, মুক্তিযোদ্ধা, শহীদ মুক্তিযোদ্ধা, বীরাঙ্গনার সন্তানদের জন্য 5%, ক্ষুদ্র নিগোষ্ঠীর জন্য 1% এবং প্রতিবন্ধী ও তৃতীয় লিঙ্গের জন্য 1% কোটা নির্ধারণ করে রায় দেন। আপিল বিভাগের এই নির্দেশনা অনুযায়ী সরকারকে প্রজ্ঞাপন জারির আদেশও দেয়া হয়। মেধাতে হবে 93 ভাগ, 5 ভাগ হবে মুক্তিযোদ্ধা, ক্ষুদ্র নৃতাত্ত্বিক জনগোষ্ঠী তাদের হচ্ছে 1 ভাগ, আর প্রতিবন্ধী এবং তৃতীয় লিঙ্গে ওদের জন্য হচ্ছে 1 ভাগ। এই টোটাল 100 ভাগ। এইভাবে আমাদের যে নির্ধারিত পদ্ধতি আছে এটাতে বিচার হবে। এবং আরেকটি আদেশ দিয়েছেন সাথে সাথে, কোটা যোগ্য প্রার্থী পাওয়া না গেলে শূন্য পদসমূহে মেধার তালিকা হতে পূরণ করতে হবে। এদিন গণভবনের সংশ্লিষ্টদের সঙ্গে বৈঠক করে দেশের সার্বিক নিরাপত্তা পরিস্থিতি নিয়ে নির্দেশনা দেন তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। কোটা সংস্কার আন্দোলন ঘিরে উদ্ভূত পরিস্থিতি সম্পর্কে ঢাকায় নিয়োজিত বিদেশি কূটনীতিকদের অবহিত করে সরকার। তৎকালীন পররাষ্ট্রমন্ত্রী হাসান মাহমুদ রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় বিদেশি কূটনীতিকদের ব্রিফ করেন। This is anti-state elements led by BNP Jamaat and has been carried out. So we shall provide you, if you want, we can bring you to the sites where the damage or vandalism and person attack has been carried out. বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক নাহিদ ইসলামকে আইন শৃঙ্খলা বাহিনী তুলে নিয়ে নির্যাতন করে। 24 ঘন্টা নিখোঁজ থাকার পর তার সন্ধান মেলে। পরবর্তী 48 ঘন্টার মধ্যে ইন্টারনেট সংযোগ সচল করা, শিক্ষা প্রতিষ্ঠানের আবাসিক হল খুলে দেয়া, সমন্বয়কদের নিরাপত্তা নিশ্চিত করা এবং কারফিউ তুলে দিতে সরকারকে সময় বেঁধে দেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ। এ সময় দাবি পূরণ না হলে নতুন কর্মসূচির ঘোষণা দেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। সকল গ্রেডে অযৌক্তিক বৈষম্যমূলক। উষা ফেরদৌস, মোহনা সংবাদ। সরকার জুলাই সনদ অক্ষরে অক্ষরে বাস্তবায়ন করবে বলে ফের জানালেন বিএনপির মহাসচিব ও স্থানীয় সরকারের মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সোমবার রাতে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় দলটির সঙ্গে যুগপৎ আন্দোলনের দলগুলোর বৈঠক শেষে তিনি এ কথা বলেন। প্রধানমন্ত্রী ও দলীয় চেয়ারম্যান তারেক রহমানের সভাপতিত্বে এই আলোচনা অনুষ্ঠিত হয়। বর্তমান সরকার 31 দফা বাস্তবায়নে কাজ করছে উল্লেখ করে মির্জা ফখরুল বলেন, সরকার নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়ন করতে বদ্ধপরিকর। চলমান রাজনৈতিক ধারা অব্যাহত রাখতেই আজকের এই আলোচনা হয়েছে। উগ্রবাদের বিরুদ্ধে একই সঙ্গে স্বৈরাচারের বিরুদ্ধে সেই আন্দোলনের আরো বেগবান করবে, আরো শক্তিশালী করবে বলে আমরা বিশ্বাস করি। জুলাই সনদ যেটা আমরা সমস্ত রাজনৈতিক দলগুলো
স্বাক্ষর করেছি, সেই জুলাই সনদ যারা, আমি আবার রিপিট করছি, যেগুলো আমরা স্বাক্ষর করেছি সেটার অক্ষরে অক্ষরে পালন করা হবে। যে 31 দফা কর্মসূচি যেটা আমরা একসাথে দিয়েছিলাম, সেই 31 দফা কর্মসূচি বাস্তবায়িত হবে। রাষ্ট্রপতির অধ্যাদেশ ও সংবিধানের দোহাই দিয়ে জুলাই সনদ বাস্তবায়ন ঠেকিয়ে রাখা যাবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন বিরোধী দলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম। এ নিয়ে গড়িমসি করলে চলমান আন্দোলন বেগবান করার হুমকিও দেন তিনি। সোমবার সন্ধ্যায় ন্যাশনাল ওলামা অ্যালায়েন্স সেমিনারে তিনি কথা বলেন। সংবিধান সংস্কার পরিষদ ও রাষ্ট্রপতির অধ্যাদেশ অবৈধ হলে আইনি ব্যবস্থা নেয়ার আহ্বানও জানান নাহিদ ইসলাম। রাষ্ট্রপতি এই অবৈধ আদেশ, সংবিধান বিরোধী আদেশ দেয়, তাহলে রাষ্ট্রপতিকে এর জন্য শাস্তির আওতায় আনা উচিত সরকারের, কিন্তু সরকার সেটা করছে না। সরকার স্পষ্টতই দ্বিচারিতা করছে। সংবিধান সংস্কার পরিষদের যে শপথনামা, সেই শপথ আমাদের পড়িয়েছে প্রধান নির্বাচন কমিশনার। ফলে সেটা যদি সংবিধান বিরোধী হয়, প্রধান নির্বাচন কমিশনার সংবিধান বিরোধী কাজ করেছে, তাকে বিচারের আওতায় নেওয়ার জন্য সরকারের ভূমিকা বা সরকারের উদ্যোগ নেওয়া উচিত, কিন্তু সরকার সেগুলো কিছুই করছে না। মালয়েশিয়ার শ্রমবাজারে সিন্ডিকেট ও অনিয়মের অভিযোগে অভিযুক্ত 49টি রিক্রুটিং এজেন্সির লাইসেন্স প্রত্যাহার করেছে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়। সিনিয়র সহকারী সচিব রাশিদা আক্তারের সই করা প্রজ্ঞাপনে বলা হয়, রিক্রুটিং এজেন্সির অনুকূলে ইস্যু করা লাইসেন্সের শর্ত অনুযায়ী বৈদেশিক কর্মসংস্থান ও অভিবাসী আইন 2013 এর ধারা 13 অনুযায়ী লাইসেন্স প্রত্যাহার ও জনস্বার্থে এ আদেশ জারি করা হলো। সিরাজগঞ্জে উদ্বেগজনক হারে বাড়ছে আত্মহত্যার ঘটনা। মাত্র 6 মাসে জেলার বিভিন্ন এলাকার আত্মহত্যা করেছে 120 জন, যাদের বেশিরভাগই তরুণ তরুণী। পারিবারিক কলহ, অর্থনৈতিক সংকট, মানসিক চাপ ও আবেগ নিয়ন্ত্রণের ব্যর্থতাকেই এই প্রবণতার অন্যতম কারণ হিসেবে দেখছেন বিশেষজ্ঞরা। আত্মহত্যা প্রতিরোধে প্রশাসনের নানা উদ্যোগ থাকলেও তা আরও জোরদারের তাগিদ দিয়েছে সংশ্লিষ্টতা। আশরাফুল ইসলাম জয়ের তথ্যচিত্রে আরও জানাচ্ছেন তাসিদারিন। রাজবাড়ী গোয়ালন্দ উপজেলার 4টি ইউনিয়ন ও একটি পৌর জেলা পুলিশের তথ্য অনুযায়ী চলতি বছরের শুরু থেকে জুন পর্যন্ত সিরাজগঞ্জ জেলায় আত্মহত্যা করেছেন 120 জন। এর মধ্যে 68 জন পুরুষ এবং 52 জন নারী, অর্থাৎ প্রতি মাসে গড়ে 20 জন এবং প্রতি সপ্তাহে প্রায় 5 জন আত্মহত্যা করেছেন। আত্মহত্যাকারীদের বেশিরভাগের বয়স 20 থেকে 35 বছরের মধ্যে। এছাড়া 13 থেকে 18 বছর বয়সী কয়েকজন কিশোরীও রয়েছে এই তালিকায়। সমাজবিজ্ঞানীরা বলছেন, সামাজিক সংহতি দুর্বল হয়ে যাওয়া এবং পরিবার থেকে মানসিক বিচ্ছিন্নতা আত্মহত্যার অন্যতম কারণ। পাশাপাশি অভাব, অনটন, পরকীয়া, পছন্দের মানুষকে বিয়ে করতে না পারা, সাইবার বুলিং, মানসিক চাপ, ঋণের বোঝা এবং পরিবারের সদস্যদের সঙ্গে অভিমান থেকেও অনেকে এই ধরনের চরম সিদ্ধান্ত নিচ্ছেন। আমরা পরিবার, বন্ধুবান্ধব, শিক্ষা প্রতিষ্ঠান এবং সামাজিক পরিবেশের সঙ্গে নিবিড়ভাবে সম্পর্কে থাকি, তখন যে কোনো দুর্যোগ বা যে কোনো ক্রাইসিসে দেখা যায় যে মানসিক চাপটা অনেক কম থাকে। তবে আত্মহত্যার পেছনে সবকিছুকেই ছাপিয়ে পারিবারিক অশান্তি এবং অর্থনৈতিক সংকটকে বড় কারণ বলছেন আইনজীবীরা। ছেলেরা অর্থনৈতিক সংকটটা মূল কারণ, আর মেয়েদের সংকট হলো অপরিণত বয়সে বিয়ে হওয়ার পর তারা আর বাবা মা যেহেতু আশ্রয় দেয় না, তখন তারা একটা সিদ্ধান্ত নিয়ে ফেলে আমরা আত্মহত্যা করব। আত্মহত্যার প্রতিটি ঘটনায় বিশ্লেষণ করেছে সিরাজগঞ্জ জেলা পুলিশ। ইতিমধ্যেই বিভিন্ন অনুষ্ঠান ও শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে সচেতনতামূলক সভা, কাউন্সিলিং এবং মতবিনিময় সভা করেছেন তারা। আমরা সব কারণগুলো অ্যানালাইসিস করে কারণগুলো যাতে মিটিগেট করা যায় এই সমাজে, সেই জন্য আমাদের ক্যাপাসিটির মধ্যে বা আমাদের যে জুরিসডিকশন এর মধ্যে আমরা এই কারণগুলো মিটিগেট করার চেষ্টা করছি। বিশেষজ্ঞদের মতে আত্মহত্যা প্রতিরোধে শুধু প্রশাসনের উদ্যোগই যথেষ্ট নয়, পরিবার, শিক্ষা প্রতিষ্ঠান, সমাজ এবং স্থানীয় জনপ্রতিনিধিদের সমন্বিত ভূমিকা প্রয়োজন। তাহসিন তারিন, মোহনা সংবাদ। রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলায় 51টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মধ্যে দীর্ঘদিন ধরে প্রধান শিক্ষকের 34টি পদ শূন্য পড়ে আছে। এসব বিদ্যালয়ের সহকারী শিক্ষকরা ভারপ্রাপ্ত প্রধানের দায়িত্ব পালনের পাশাপাশি পাঠদান কার্যক্রমও পরিচালনা করছেন, আর 30টি প্রতিষ্ঠানে সহকারী শিক্ষকের পদও ফাঁকা পড়ে আছে। ফলে শিক্ষক সংকটে গোয়ালন্দ উপজেলার পাঠদান ব্যাহত হচ্ছে। স্থানীয় শিক্ষা অফিস বলছে, নতুন নিয়োগের পর সংকট কিছুটা কাটবে। আবুল হোসেনের তথ্যচিত্রে আরও জানাচ্ছে ডলি বিনতে মনোয়ারা।
রাজবাড়ী গোয়ালন্দ উপজেলার 4টি ইউনিয়ন ও একটি পৌরসভায় 51টি সরকারি প্রাথমিক বিদ্যালয় রয়েছে। এর মধ্যে 34টি প্রতিষ্ঠানে দীর্ঘদিন ধরে প্রধান শিক্ষকের পদ শূন্য রয়েছে। আবার বেশ কয়েকটি প্রতিষ্ঠানে প্রধান ও সহকারী শিক্ষকের 2টি পদই ফাঁকা পড়ে আছে। ভারপ্রাপ্ত প্রধানের মাধ্যমে শিক্ষা কার্যক্রম চলছে এসব বিদ্যালয়ে। শিক্ষকদের অতিরিক্ত দায়িত্ব পালনের কারণে ব্যাহত হচ্ছে পাঠদান। টিচিং স্টাফদের অসুস্থতাজনিত কিংবা মাতৃত্বকালীন ছুটি থাকলে সংকট আরও বাড়ে। তাই পড়াশোনার মান বাড়াতে দ্রুত শূন্য পদ পূরণের দাবি উঠেছে। প্রধান শিক্ষকের পদ শূন্য থাকার কারণে সহকারী শিক্ষকগণ প্রধান শিক্ষকের দায়িত্ব পালন করছেন। আমি যে সময়টা প্রশাসনিক কাজকর্ম করতেছি এই সময়টা আমি বাচ্চাদের দিতে পারছি না। আমার ক্লাস যদি আরেকজন নেয় তাহলে সে কিন্তু আমার মতো করে নিতে পারবে না, তার মতো করেই নেয়। এলাকার অভিভাবকরা অসন্তোষ প্রকাশ করে, এখানে বাচ্চা কাচ্চা ভর্তি করাতে চায় না। আমাদের স্কুলে শিক্ষক কম থাকার কারণে আমাদের একজন শিক্ষক একসাথে দুইটা ক্লাস নেয়। ম্যাডাম যে সময় অফিসে যায় তখন আমাদের ভালো মতন ক্লাস হয় না। সমস্যার কথা স্বীকার করে চলমান নিয়োগ প্রক্রিয়া দ্রুত কার্যকরে জেলা শিক্ষা অফিসারকে অবহিত করা হয়েছে বলে জানান উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা। ইতিমধ্যে আমাদের ম্যানেজিং কমিটি গঠনের কার্যক্রম চলছে। আমরা বিদ্যালয় ভিত্তিক যেখানে শিক্ষক স্বল্পতা রয়েছে আমরা তাদের সাথে আলোচনা করে আমরা দ্রুততম সময়ের মধ্যে এই সমাধান করার চেষ্টা করব। গোয়ালন্দ উপজেলার প্রায় 58% প্রাথমিক বিদ্যালয় চলছে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক দিয়ে। দ্রুত সময়ের মধ্যে এই সংকট সমাধানের আশ্বাস দিয়েছেন জেলা শিক্ষা কর্মকর্তা। কোনো পদ শূন্য থাকলে সেটা প্রধান শিক্ষক হোক বা সহকারী শিক্ষকেরই হোক, পাঠদানের উপরে এটা প্রভাব ফেলে। আমাদের অচিরেই সমস্যার সমাধান হবে আশা করছি। সকল সমস্যার সমাধানে দ্রুত শিক্ষার পরিবেশ ফিরে আসবে এমন প্রত্যাশা সবার। ডলি বিনতে মনোয়ারা, মোহনা সংবাদ। পিরোজপুর সদর হাসপাতালের শিশু ওয়ার্ডে ধারণ ক্ষমতার চেয়ে প্রায় 7 গুণ বেশি রোগী ভর্তি রয়েছে। হাম, নিউমোনিয়া ও ঠান্ডাজনিত সমস্যা নিয়ে জেলার বিভিন্ন প্রান্ত থেকে আসা রোগীরা পড়েছেন চরম ভোগান্তিতে। পর্যাপ্ত বেড না থাকায় মেঝে ও বারান্দায় চিকিৎসা নিতে হচ্ছে শিশুদের। ভোগান্তি কমাতে নির্মাণাধীন 250 শয্যার হাসপাতালটি দ্রুত চালু করার দাবি জানিয়েছে ভুক্তভোগীরা। নুরুদ্দিনের প্রতিবেদনে জানাচ্ছেন মিশাল বিনতে আনোয়ার। পিরোজপুর জেলার প্রায় 12 লাখ মানুষের চিকিৎসার অন্যতম ভরসাস্থল 100 শয্যার এই সদর হাসপাতাল। তবে বর্তমানে হাসপাতালের শিশু ওয়ার্ডের দিকে তাকালেই বোঝা যায় স্বাস্থ্যসেবার পরিস্থিতি কতটা নাজুক। মাত্র 14টি বেডের বিপরীতে শিশু ভর্তি রয়েছেন 105 জন, যা ধারণ ক্ষমতার চেয়ে প্রায় 7 গুণ বেশি। এর মধ্যে শুধু হামে আক্রান্ত শিশুর সংখ্যাই 42 জন। বাকিরা লড়ছেন ডায়রিয়া, নিউমোনিয়া এবং তীব্র জ্বরে। 36টি বেডের বিপরীতে মহিলা ওয়ার্ডে চিকিৎসাধীন 63 জন, আর পুরুষ ওয়ার্ডে 30টি বেডের বিপরীতে রয়েছেন 70 জন রোগী। 100 শয্যা হাসপাতাল, কিন্তু রোগী আছে মনে করেন 300 বেশি। যে পরিমাণে রোগী তার 3 ভাগের 1 ভাগ, 4 ভাগের 1 ভাগও বেড নাই। অনেক রোগী এই বারান্দায় শুয়ে আছে। সামনে একটা হসপিটাল আছে, ওটা চালু হলে আমরা চিকিৎসাও ভালো পাবো। রোগীদের এমন উপচে পড়া ভিড়ে চিকিৎসা সেবা দিতে রীতিমতো হিমশিম খাচ্ছেন হাসপাতাল কর্তৃপক্ষ। বেডের তুলনায় রোগীর সংখ্যা খুবই বেশি, যেটা আর আমাদের স্টাফের সংখ্যা একটু অপ্রতুল হয়ে যাচ্ছে। তারপর আমরা চেষ্টা করতেছি মানসম্মত সেবা দেওয়ার জন্য। আবাসন সংকটের পাশাপাশি হাসপাতালটিতে রয়েছে তীব্র চিকিৎসক সংকটও। যেখানে হাসপাতালে 62 জন চিকিৎসক থাকার কথা, সেখানে কর্মরত রয়েছেন 14 থেকে 15 জন। 62টা যে পোস্ট আছে হাসপাতালে ডাক্তারদের, তারপর আপাতত 14 থেকে 15 জন ডাক্তার কর্মরত আছে। টোটাল বর্তমান যে রোগীর লোড এই অনুযায়ী আসলে আমাদের চিকিৎসা ব্যবস্থা চালানো হিমশিম খাচ্ছি আমরা। 1984 সালে মাত্র 31 শয্যা নিয়ে যাত্রা শুরু করা হাসপাতালটি 2005 সালে 100 শয্যায় রূপান্তর করা হয়। এরপর দীর্ঘ সময় পার হলেও বাড়েনি সেবার পরিধি। তবে পাশেই বছরের পর বছর ঝুলে আছে 250 শয্যার নতুন হাসপাতাল ভবনের নির্মাণ কাজ। ভুক্তভোগীদের আশা এই আধুনিক ভবনটি দ্রুত উদ্বোধন করা হলে কমবে ভোগান্তি, নিশ্চিত হবে উন্নত স্বাস্থ্যসেবা। মিশাল বিনতে আনোয়ার, মোহনা সংবাদ। এবার ফুটবল বিশ্বকাপের খবর।
এদিকে বিশ্বকাপ জেতায় চ্যাম্পিয়ন স্পেন প্রাইজ মানি হিসেবে পেয়েছে মোট $5 কোটি, বাংলাদেশি টাকায় যা 615 কোটি টাকা। রানার্স আপ মেসি আর্জেন্টিনার $3 কোটি 30 লাখ, তৃতীয় হওয়ায় ইংল্যান্ড পেল $2 কোটি 90 লাখ, চতুর্থ ফ্রান্স পেয়েছে $2 কোটি 70 লাখ। আরও জানাচ্ছেন রাজু আলাউদ্দিন। 48 দল নিয়ে আয়োজিত ফিফা বিশ্বকাপের সবচেয়ে বড় আসরের শিরোপা জিতেছে স্পেন। ফাইনালে মেসির আর্জেন্টিনাকে হারিয়ে দ্বিতীয়বারের মতো বিশ্ব চ্যাম্পিয়ন হয়েছে স্প্যানিশরা। শিরোপা জয়ের পাশাপাশি বিপুল অঙ্কের প্রাইজ মানিও ঘরে তুলেছে স্পেন। শুধু চ্যাম্পিয়ন রানার্স আপ নয়, টুর্নামেন্টে অংশ নেয়া প্রত্যেক দলের পারফরমেন্স অনুযায়ী অর্থ পুরস্কার পেয়েছে। আসর শুরুর আগে ফিফা মোট প্রাইজ মানির 15% বাড়ানোর ঘোষণা দেয়। সে অনুযায়ী এবার বিশ্বকাপে মোট প্রাইজ মানি নির্ধারণ করা হয় $87 কোটি 10 লাখ মার্কিন ডলার, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় 10,724 কোটি টাকা। চ্যাম্পিয়ন স্পেন প্রাইজ মানি হিসাবে পেয়েছে $5 কোটি, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় 615 কোটি টাকা। রানার্স আপ আর্জেন্টিনা পেল $3 কোটি 30 লাখ, অর্থাৎ প্রায় 406 কোটি টাকা। তৃতীয় হওয়া ইংল্যান্ডের প্রাইজ মানি $2 কোটি 90 লাখ, যা প্রায় 357 কোটি টাকা। আর চতুর্থ হওয়া ফ্রান্স পেয়েছে $2 কোটি 70 লাখ, যা প্রায় 332 কোটি টাকা। এছাড়া কোয়ার্টার ফাইনাল থেকে বিদায় নেওয়া 4 দল পেল প্রায় 233 কোটি টাকা করে। শেষ 32 থেকে বিদায় নেওয়া 16 দল প্রত্যেকে বরাদ্দ প্রায় 135 কোটি টাকা করে। গ্রুপ পর্ব থেকে বিদায় নেওয়া দলগুলোর জন্যও রয়েছে সান্ত্বনার প্রাইজ মানি। এই পর্যায়ে বিদায় নেওয়া প্রত্যেক দল পেল 110 কোটি টাকা করে। রাজু আলাউদ্দিন, মোহনা সংবাদ। 100 বছরের অপেক্ষার অবসান ঘটিয়ে নওগাঁর আত্রাই নদীর উপর মান্দাখিয়া ঘাটে সেতু নির্মাণের খবরে স্থানীয়দের মাঝে আনন্দের জোয়ার বইছে। এই সেতুটি নির্মিত হলে মান্দা সদর সহ পার্শ্ববর্তী এলাকার লক্ষাধিক মানুষের দীর্ঘদিনের যাতায়াত দুর্ভোগ লাঘবের পাশাপাশি যোগাযোগ ব্যবস্থা ও স্থানীয় অর্থনীতি উল্লেখযোগ্যভাবে গতিশীল হবে। হাবিবুর রহমানের প্রতিবেদনে জানাচ্ছেন মাহমুদ আক্তার। আত্রাই নদীর উপর একটি সেতুর দাবিতে দীর্ঘদিন ধরে আন্দোলন ও অপেক্ষায় ছিলেন মান্দা উপজেলার নদীর দুই তীরের মানুষ। শিক্ষা, চিকিৎসা, কৃষিপণ্য পরিবহন এবং দৈনন্দিন যাতায়াতে খেয়া নৌকায় ছিল তাদের একমাত্র ভরসা। অবশেষে সেই প্রতীক্ষার অবসান ঘটিয়ে খেয়াঘাটে 190 মিটার সেতু নির্মাণের অনুমোদন পাওয়ায় আনন্দের জোয়ার বইছে এলাকাবাসীর মধ্যে। দ্রুত নির্মাণ কাজ শুরু হবে এমনটাই প্রত্যাশা তাদের। আমাদের মানুষের দুর্ভোগ, রোগীদের জন্য, ছাত্রছাত্রীদের জন্য, এলাকার মানুষের জন্য যে একটা বন্ধন তৈরি করে দিলেন। এই বৃষ্টি শুধুমাত্র জনগণের আশা আকাঙ্ক্ষা পূরণেরই নয়, এটি একটি সংগ্রামের ব্রিজ। কারণ এই বৃষ্টি যদি হয় তাহলে অন্তত 3-4টি ইউনিয়নের অসংখ্য রোগী এখান দিয়ে যাতায়াত করে। সেতুটি নির্মাণে প্রধানমন্ত্রী বরাবর আবেদন জানানোর পর উদ্যোগ গ্রহণ করা হয় বলে জানায় নওগাঁ 4 আসনের সংসদ সদস্য। জেলার 7টা ইউনিয়ন একদিকে আর 7টা ইউনিয়ন একদিকে মোটামুটি এভারেজ এরকম ভাবে বিভক্ত হয়ে আছে এই নদীর কারণে। সুতরাং এইখানে একটা ব্রিজ নির্মিত হলে আমাদের গোটা উপজেলা এক ছাতার নিচে আসবে। 14টা ইউনিয়নের মানুষই এই ব্রিজের সুফল পাবে। দীর্ঘ 1 শতাব্দীর অপেক্ষার পর সেতুর অনুমোদন পাওয়ায় স্থানীয়দের এখন একটাই প্রত্যাশা, নির্ধারিত সময়ে শেষ হবে সেতুর কাজ। এটা মান্দাবাসীর জন্য অবশ্যই গর্বের বিষয় যে মাননীয় এমপি স্যার তার এই যেই কথা দিয়েছিলেন মান্দাবাসীর কাছে সেটা উনি সম্পূর্ণ করেছেন এবং সেটা পরিকল্পনা কমিশনে অনুমোদন পেয়েছে। প্রসাদপুর খেয়াঘাটে 190 মিটার সেতুটি নির্মাণে ইতিমধ্যে মাটি পরীক্ষা ও সম্ভাব্যতা যাচাই করা হয়েছে বলে জানায় এলজিইডি প্রকৌশলী। সমুদ্রপাত্র স্থানে মাটি পরীক্ষা এবং সম্ভাব্যতা যাচাই করা হয়েছে। এটি এখন পরিকল্পনা কমিশনে প্রস্তাব আকারে আছে। এটি পাশ হলে অত্র এলাকার 50টি গ্রামের মানুষজনের জীবনযাত্রা বদলে যাবে। সেতুটি নির্মিত হলে যোগাযোগ ব্যবস্থার আমূল পরিবর্তন সহ অর্থনৈতিক কর্মকাণ্ডে নতুন গতি আসবে বলে আশা সবার। মাহমুদ আক্তার, মোহনা সংবাদ। এবার সারা দেশে অনুষ্ঠিত সভা সমাবেশ নিয়ে প্রতিনিধিদের পাঠানো তথ্যচিত্রে দেখুন ডেস্ক রিপোর্ট।
ঝিনাইদহে শতাধিক ধর্মীয় ও শিক্ষা প্রতিষ্ঠানের মাঝে অনুদানের চেক এবং গাছের চারা বিতরণ করা হয়েছে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য নিপুণ রায় চৌধুরী। বৃক্ষরোপণে সাজায় দেশ, সবার আগে বাংলাদেশ, এই প্রতিপাদ্যকে সামনে রেখে বান্দরবানে শুরু হয়েছে সপ্তাহব্যাপী বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলা। জয়পুরহাটেও বিপুল উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে শুরু হয়েছে বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলা 2026। সাতক্ষীরার শ্যামনগরে শিক্ষার্থীদের মাঝে সততা চর্চা ও দুর্নীতি বিরোধী সচেতনতা গড়ে তুলতে রচনা ও বিতর্ক প্রতিযোগিতার উদ্বোধন করা হয়েছে। ডিজিটাল লেনদেনকে আরও সহজ নিরাপদ করার লক্ষ্যে দিনাজপুরের পার্বতীপুরে ফ্রি ক্যাশলেস ক্যাম্পেইনের উদ্বোধন করেছে পূবালী ব্যাংক। পূবালী ব্যাংক ঝালকাঠি শাখার উদ্যোগে স্থানীয় ব্যবসায়ীদের অংশগ্রহণে ক্যাশলেস ক্যাম্পেইনের উদ্বোধন করা হয়েছে। সিরাজগঞ্জের সলঙ্গার কুতুবেচ্চর মৎস্য আড়ত সরকারিভাবে ইজারার ব্যবস্থা গ্রহণের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। মৌসুমী শ্রমিক কর্মচারীদের চাকরি স্থায়ীকরণ সহ 3 দফা দাবি বাস্তবায়নের লক্ষ্যে বিক্ষোভ মিছিল ও গেট মিটিং করেছে ঠাকুরগাঁও সুগার মিলের শ্রমিক কর্মচারীরা। চাঁপাইনবাবগঞ্জের নবাবগঞ্জে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা দিয়েছেন চাঁপাইনবাবগঞ্জ 3 আসনের সংসদ সদস্য মোহাম্মদ নুরুল ইসলাম বুলবুল। ফরিদপুর সমবায় সমিতির সদস্যদের মাঝে গাভী ক্রয়ের জন্য চেক ও গাছের চারা বিতরণ করা হয়েছে। জয়পুরহাটে যুব উন্নয়ন অধিদপ্তরের উদ্যোগে প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। বগুড়ার সোনাতলায় মানসম্মত শিক্ষা নিশ্চিতের লক্ষ্যে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানদের সাথে মতবিনিময় করেন স্থানীয় সংসদ সদস্য কাজী রফিকুল ইসলাম। বান্দরবানে আকস্মিক বন্যায় ক্ষতিগ্রস্ত 763টি পরিবারকে জরুরি সহায়তা প্রদান করেছে ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ ও গ্রাউস। ফরিদপুরে 48 দল নিয়ে মিনি ফুটবল বিশ্বকাপ টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। মাহমুদা আক্তার, মোহনা সংবাদ। সৌদি আরবের বিরুদ্ধে নৌ অবরোধের ঘোষণা দিয়েছে ইয়েমেনের ইরানপন্থী গোষ্ঠী হুতি। 12 বছর ধরে ইয়েমেনের জনগণের উপর চালানো অন্যায় ও নিপীড়নমূলক অবরোধ, সম্পদ লুণ্ঠন এবং জল, স্থল ও আকাশপথে বন্দর ও বিমানবন্দরগুলোর উপর সর্বাত্মক অবরোধ আরোপের প্রতিক্রিয়ায় তারা এই ঘোষণা করেছে। হুতি নিয়ন্ত্রিত সানা আন্তর্জাতিক বিমানবন্দরে সৌদি আরবের হামলায় অভিযোগ এনে গেল সপ্তাহে হুতিরা সৌদি আরবে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে। এর মাধ্যমে দীর্ঘ 4 বছর ধরে চলা আনুষ্ঠানিক যুদ্ধবিরতির অবসান ঘটে। আবারও খেলার খবর, ফুটবল। ইংল্যান্ডের কিংবদন্তি ফুটবলার ও সাবেক জাতীয় দলের কোচ কেভিন কিগার আর নেই। ক্যান্সারের সঙ্গে দীর্ঘ লড়াই শেষে 75 বছর বয়সে তিনি মারা গেছেন। চলতি বছরের জানুয়ারিতে তার পরিবার জানিয়েছিল কিগারের শরীরে স্টেজ 4 ক্যান্সার ধরা পড়েছে এবং তিনি চিকিৎসা শুরু করতে যাচ্ছেন। পরিবার এক বিবৃতিতে তার মৃত্যুর খবর নিশ্চিত করে জানায়, গভীর শোকের সঙ্গে তারা কিগারের মৃত্যুর সংবাদ জানাচ্ছে। মৃত্যুর সময় তার পাশে ছিলেন স্ত্রী ও 2 মেয়ে। দর্শক, এই পর্যায়ে জানিয়ে দিচ্ছি আজকের সংবাদপত্রের গুরুত্বপূর্ণ শিরোনাম। দর্শক, প্রথমে আমার হাতে আছে প্রথম আলো। প্রথম আলো শিরোনাম করেছে, সরকার পরিচালনায় শরিকদের পরামর্শ নেবে বিএনপি। হামলা মামলা দখলের চেষ্টায় ভালুকার সংসদ সদস্যের নাম। স্পেনের পায়ে সুন্দর ফুটবলের জয়গান। দর্শক, এখন আমার হাতে আছে দৈনিক ইত্তেফাক। দৈনিক ইত্তেফাক শিরোনাম করেছে, হাসছে স্পেন, কাঁদছে আর্জেন্টিনা। শ্রমিকদের অধিকার সংরক্ষণকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে বলেছেন প্রধানমন্ত্রী। 31 দফা ও জুলাই সনদ বাস্তবায়নের প্রতিশ্রুতি। স্থানীয় নির্বাচন দলীয় প্রতীকে হবে না বলেছেন মির্জা ফখরুল। সমকাল শিরোনাম করেছে, ডেঙ্গুর ধরন পাল্টেছে, সংক্রমণ মৃত্যু ঝুঁকি বাড়তে পারে। মাদ্রিদে উল্লাস, বুয়েন্স আয়ার্সে কান্না। হামলা পাল্টা হামলায় চলছে হরমুজ প্রণালীও বন্ধ। বাংলাদেশ প্রতিদিন শিরোনাম করেছে, প্রকৃতি নয় মানুষের ভুলেই ডুবছে দেশ বলেছেন সাক্ষাৎকারে আইনুন নিশাত। ফুটবলের রাজদণ্ড স্পেনের, সুশীলরা দুর্গত মানুষের পাশে থাকেন না কেন? ফাইনাল শেষে রোনাল্ডো যোগ্যতার পুরস্কার পেয়েছে স্পেন। যুগান্তর শিরোনাম করেছে, মাইলস্টোন স্কুল ট্রেজেডির পরও শিক্ষা নেই, অরক্ষিত আকাশ, নীরব কর্তৃপক্ষ। দুলের লোভে ডেকেছে নিয়ে শিশু খুন, ট্রমা কাটেনি নিঃস্ব অনেক পরিবার।
এবং আমার দেশ শিরোনাম করেছে বিশ্বকাপে হারার পর আর্জেন্টিনার দাঙ্গা, রেডিও থেরাপির জন্য অপেক্ষায় থাকতে হয় 1.5 বছর, স্পেনের হাতে বিশ্বকাপ, আনন্দের ঢেউ ফিলিস্তিনে। দর্শক, এ ছিল সংবাদপত্রের গুরুত্বপূর্ণ শিরোনাম। শেষ করব মোহনা সংবাদ, যাবার আগে শিরোনামগুলো দেখে নিচ্ছি আরও একবার। রক্তাক্ত জুলাইয়ের উত্তাল এই দিনে বহাল থাকে কারফিউ, দেয়া হয় দেখামাত্র গুলির নির্দেশ। 93% মেধাভিত্তিক নিয়োগের আদালতের রায়। জুলাই সনদ কার্যকর করবে সরকার, বলছে বিএনপি। কোনো দোহাই দিয়ে বাস্তবায়ন ঠেকানো যাবে না, হুঁশিয়ারি এনসিপির। পিরোজপুর সদর হাসপাতালে ধারণ ক্ষমতার 7 গুণ বেশি রোগী, চরম ভোগান্তিতে সেবা প্রার্থীরা। নির্মাণাধীন নতুন ভবন দ্রুত চালুর দাবি। এবং স্বদেশে ফিরেই রাজকীয় সংবর্ধনা পেল বিশ্ব চ্যাম্পিয়ন স্পেন। ছাদ খোলা বাসে চ্যাম্পিয়ন প্যারেড, মেসি ছাড়াই দেশে ফিরল আর্জেন্টিনা। এই ছিল মোহনার সংবাদে। পরবর্তী সংবাদ দুপুর 1টায়। এর আগে বেলা 11টায় দেখবেন সংবাদ এক নজরে। মোহনার সবশেষ খবর জানতে ভিজিট করুন www.mohana.tv। সংবাদ দেখতে পারেন ফেসবুক ও ইউটিউবেও। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।